হ্যালো, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি আমরা। আজকে রয়েছি কিন্তু আমরা ত্রিবান্ধন সেন্টার। দেখলেন গতকাল রাতে আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি। তো আজকে হচ্ছে মেন উদ্দেশ্য, কোথায় যাচ্ছি? ভারতের সবচেয়ে ধনীতম মন্দির, রিচেস্ট টেম্পল অফ ইন্ডিয়া। কোথায়? পদ্মনাভস্বামী টেম্পলে যাচ্ছি। তো একদম স্টেশনের সামনে একটা বাস ধরে নিলাম। এখানে কিন্তু অনেক ওই ইলেকট্রিক বাস চলছে, এসি নয়, নন এসি বাস, কিন্তু ইলেকট্রিক বাস চলছে। বললে হ্যাঁ মন্দির যাবে। তো যে স্টেশন থেকে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স। আমরা বাসে উঠে, আমরা যেহেতু চিনি না, একটু সময় লাগবে আমাদের যেতে। আমরা বাসে উঠে পড়েছি। তো বললো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এখানে নামে সেখানে ধরুন 5 মিনিট হাঁটতে হবে, মানে একদম তো মেন রোডে মন্দিরটা নয়, মেন মন্দিরটা ভেতরের দিকে। বাসে উঠে পড়েছি, এবার মন্দিরে যাবো। তো আপনাদের আজকে মন্দিরটা ঘুরে দেখাবো, মন্দির ইতিহাস বৃত্তান্ত বলবো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন বাজছে হচ্ছে এই ধরুন 8:30 মতো বাজছে। বেরিয়ে পড়েছি আজকে মন্দির ঘুরবো, প্লাস ত্রিবান্ধামের যে সাইট সিনগুলো আছে সেগুলোও করবো, আপনার সবই দেখানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি কেরালার রাজধানী ত্রিবান্ধাম। দেখতে পাচ্ছেন আমরা রাস্তার ওই পারটায় নেমেছিলাম, ঠিক আছে? রাস্তাটা পার হয়ে এলাম। এটা কিন্তু এখানে KRTC নর্থ বাস স্ট্যান্ড। আর এই ঘুরলেই দেখতে পাচ্ছি কি, দেখুন, ভারতের সবচেয়ে রিচেস্ট টেম্পল পদ্মনাভস্বামী টেম্পল, যেখানে রয়েছে স্বয়নে বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু কৃষ্ণ যে নামে ডাকুন, এখানে রয়েছে। এটাকেই বলা হয় ভারতের সবচেয়ে রিচেস্ট টেম্পল। তো আমরা এখন সেই জায়গায় চলে এসেছি। এর আগে আমরা তিরুপতি ঘুরেছি, সেটার ভিডিও আমাদের চ্যানেলে আছে। পুরী গেছি, সেটার ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো এটা একটা ভারতের বিখ্যাত মন্দির, সবচেয়ে রিচেস্ট টেম্পল। তো সেখানে আমরা চলে এসেছি। তো এটার ভিডিও আপনাদের আজ করে দেখাবো। ভেতরে হয়তো গর্ব গিয়ে ফোন কোনোভাবে অ্যালাউ নয়, কারণ যা শুনেছি স্ট্রং সিকিউরিটি লেভেল রয়েছে, ঠিক আছে? 3-4 বার সিকিউরিটি চেক করে যেতে হবে, এবং কোনো কিছু নিয়েই যেতে পারবেন না। মানে বলতে পারা যায় যে মানি ব্যাগটা হয়তো সেইভাবে অ্যালাউ নয়, কিন্তু এটা মাথায় রাখবেন। আর অনেক রকমের এখানে ড্রেস কোডের ব্যাপার রয়েছে, সবই এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো। তো মন্দিরটা দেখতে থাকুন, জুম করে আমি দেখাচ্ছি, দেখুন। হয়তো আপনারা অনেকে এখানে এসছেন বা আগামী দিন আসবেন, তো ভালো লাগবে। আসবেন, অবশ্যই আসবেন, কেন আসবেন না? কেরালা একটা বিখ্যাত মন্দির, ভারতেরও একটা বিখ্যাত মন্দির, পদ্মনাভস্বামী টেম্পল, যেখানে আমরা চলে এসেছি। এই 4টে দরজা রয়েছে, সবই বলবো সম্বন্ধে। আগে একটু সামনে যাই, গিয়ে দেখে নিই কী নিয়মকানুন রয়েছে, সব তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন। এই মুহূর্তে চলছে কেরালা সিরিজ, আর আমরা এখন রয়েছি ত্রিবান্ধাম সেন্টারে। আর সেন্ট্রাল ঠিক স্টেশনটার নাম, বাট ত্রিবান্ধামে রয়েছি। তার সবচেয়ে বড় মন্দির পদ্মনাভস্বামী টেম্পলের সামনে চলে এসেছি। তো দেখছি কী কী দেখানো যায় আপনাদের। এই রাস্তা দিয়ে এলাম, আর এই ব্যারিকেডের মধ্যে ঢুকে গেলাম। আপনি কিন্তু একটা এবার সিকিউরিটি জোনে ঢুকে গেলেন। এইখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন, একটা বড় পুকুর রয়েছে, মানে ঝিল, জলাশয়, পুষ্করিণী যে নামে ডাকুন না কেন। আর এখানে 4টে দরজা রয়েছে, যেমন হয়ে থাকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো দেখতে পাচ্ছেন এই জলাশয়টা দেখিয়ে দিচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এগুলো ওখানে এদের থাকার ব্যবস্থা রয়েছে এরকম বিভিন্ন ট্রাস্টের। আর এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে ক্লক রুম বা ধুতি কাউন্টার। এখানে আমাদের ছেলেদের ধুতি পরতেই হবে এবং খালি গায়েই যেতে হবে, এর কোনো অন্যতা হবেই না। আপনি যেই হন না কেন, আপনি যত বড় সেলিব্রিটি বা ভারতের যেই হন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনাকে এই নিয়ম মানতেই হবে। আর মহিলাদের জন্য অনলি ফর শাড়ি, বাড়ি থেকেও শাড়ি পরে আসতে পারেন বা এখানে এসে শাড়ি কিনে নিতে পারেন। আর সব কিছু এখানে জমা রেখে আপনাকে যেতে হবে। বাইরে পুজো সামগ্রীর দোকান রয়েছে, মালা রয়েছে, পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো রয়েছে। আপনারা কিনা না কেনার আপনার ব্যক্তিগত ব্যাপার। একদম সামনে চলে এসেছি, দেখুন। আরও সামনে প্রচুর ক্লক রুম রয়েছে। এখানে একটা ক্লক রুম দেখলাম অস্থায়ী, এখানে স্থায়ী ক্লক রুম রয়েছে, বিভিন্ন জায়গায় আপনি রাখতে পারেন। আর এখানে দেখুন চেঞ্জিং, এই যে রুমগুলো দেখছেন, এগুলো কিন্তু সব চেঞ্জিং রুম, ঠিক আছে? মানে এখানে কিন্তু আপনি এই ধুতি পরবেন, খুলবেন, এগুলো করার জন্য কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন টয়লেট রয়েছে, সব কিছুই রয়েছে আর কি। তো প্রচুর লোক এসছে, এখানে ছবি তুলছে, যেটা একটা মেন উদ্দেশ্য। তো আমরা এখানে বাঙালিরও গলা পাচ্ছি, বাঙালিও রয়েছে প্রচুর এখানে। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে এখানে। তো বলতেই পারেন এটা সেই জায়গায় চলে এসেছি, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল ভারতের ধনীতম টেম্পলে। তো সেখানেই চলে এসেছি। তো এবার এখানে আমরা যাব, দর্শন করব, পুজো দেব। এই একটা ক্লক রুম রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ক্লক রুমে বিভিন্ন জিনিসের আলাদা আলাদা ভাড়া আছে। শুধু ব্যাগের ভাড়া আলাদা, জামা রাখলে ভাড়া আলাদা, প্যান্ট রাখলে ভাড়া আলাদা, ছাতা রাখলে ভাড়া আলাদা, মোবাইল, ক্যামেরা যা যা রাখবেন তার কিন্তু আলাদা আলাদা সব ভাড়া রয়েছে, ঠিক আছে? তো আপনাকে সব কিছুই রাখতে হবে রেখে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এরকম এই ধুতি পরতে হবে সবাইকে। দেখুন সবাই এখানে ধুতি পরা, সেই ধুতি পরেই আপনাকে এখানে ভেতরে যেতে হবে, এর কোনো অন্যথা হবে না। আপনি জামা প্যান্ট পরে এলেও আপনাকে সব খুলেই যেতে হবে। আর মহিলাদের জন্য শাড়ি, কোনো চুড়িদার বা অন্য কিছু হবে না। তো আপনাকে শাড়ি পরে আসতে হবে মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে ধুতি, খালি গায়ে যেতে হবে। খালি গায়ে যেতে না চাইলে গায়ে একটা উত্তরীয় দিয়ে নিতে পারেন। এইটা হচ্ছে কি এখানকার ড্রেস কোড, জানিয়ে দিলাম। আমরা এখন চলে এসেছি তিরুবনন্তপুরম, যেটা হচ্ছে পুরনো নাম, বাট
আসল এখনকার নতুন নাম হচ্ছে ত্রিবান্দ্রম। তো এটা হচ্ছে কেরালার ক্যাপিটাল বেসিক্যালি। আর এই যেখানে দাঁড়িয়ে আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রী স্বামী পদ্মনাভন স্বামী টেম্পল, তার মন্দির। বেসিক্যালি এই মন্দিরটা নারায়ণের উদ্দেশ্যে এই মন্দির। তো এখানকার এইটাই নাম তার, পদ্মনাভন স্বামী টেম্পল। তো সারা ভারতবর্ষে বিষ্ণুর নানা রকম মন্দির আছে, কিন্তু এই মন্দিরটাকে রিচেস্ট টেম্পল হিসাবে কনসিডার করা হয়। মন্দিরটা 20,000 বছরেরও, আসল যদি মন্দিরটা ধরা যায় 20,000 বছরেরও পুরনো এই মন্দির। আর এই মন্দিরের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মন্দিরটার প্রধানত 4টে গেট আছে। আর এখানে নারায়ণের নাম হচ্ছে অনন্তা। এখানে নারায়ণকে যে আমরা দেখতে পাবো, নারায়ণের যে বিগ্রহ সেটি হচ্ছে অনন্ত শয়ন, অর্থাৎ নারায়ণ অনন্ত শয়নে রয়েছে, এই রূপে তাকে দেখা যায়। আর এই মন্দিরের আরও প্রচুর ইতিহাস আছে, কিন্তু আমি আরও কিছু একটু আপনাদেরকে বলছি। সেগুলো হচ্ছে যে পদ্মনাভন, এই যে নারায়ণের যে 108টা রূপ আছে, সেই 108টা রূপের বিভিন্ন জায়গায় যে মন্দির আছে, এটা হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি মানে গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করা হয়। যদিও তিরুপতিও একটা খুব গুরুত্বপূর্ণ, লর্ড ভেঙ্কটেশ্বর, কিন্তু এইখানে নারায়ণের অনন্ত শয়নের রূপটি এখানে ধরা পড়েছে। আর যে অনন্ত শয়নের যে রূপটা রয়েছে সেটি, অনন্ত শয়নের যে রূপটি রয়েছে, যে বিগ্রহটি নারায়ণের, সেটি প্রায় 18 ফিট। সেটা টোটাল মানে দৈর্ঘ্য। আর এই মন্দিরে আরও একটা বৈশিষ্ট্য আছে, এই মন্দিরে প্রচুর শালগ্রাম শিলা নেপাল থেকে আনা হয়েছে। প্রচুর বলতে তাও যেটুকুনি জানা যায় 12,008খানা শালগ্রাম শিলা এখানে নেপাল থেকে আনা হয়েছিল, কারণ নেপাল শালগ্রাম শিলার জন্য খুব বিখ্যাত জায়গা। আর এছাড়া আরও একটা কথা, যে নারায়ণের এই যে 18 ফুট দৈর্ঘ্যর যে মানে মূর্তিটি আছে, সেটা একটা গেট দিয়ে দেখা যায় না, ঘুরে দেখতে হয় নারায়ণকে। মানে একটা গেট দিয়ে পুরো বিগ্রহটাকে দেখা যায়, চারদিক থেকে ঘুরে এটাকে দেখতে হয়। আর এছাড়া আর মূল যে কথাটা, সেটা হচ্ছে যে এই মন্দিরের একদম প্রাচীন যে ইতিহাস, যা লিখিত ইতিহাস আছে, সেটা হচ্ছে যে ওই তালপাতার লিপিতে লেখা আছে, যা এখানে সে লিপিবদ্ধ করা আছে, সেই ইতিহাস থেকে জানা যায় দিবাকর বিল্লমঙ্গল বলে একজন মানে সন্ন্যাসী ছিলেন আর কি বলা যেতে পারে। তিনি প্রথম এই মন্দিরটার মানে পুজো করা শুরু করেছিলেন। এই আসল প্রাচীন মন্দির কিন্তু এটা নয়, প্রাচীন মন্দির একটা অন্য জায়গায় আছে। কাছারগড় বলে একটা জায়গা আছে, সেইখানে পদ্মনাভন স্বামী, সেইখানে এই দিবাকর বিল্লামঙ্গল, তিনি সেইখানে কাছারগড়ে সেইখানে পদ্মনাভন স্বামী পুজো করতেন। সেইখানে পুজো করতে করতে এবং সেখানে তিনি হঠাৎ করে দেখেন একদিনকে একটি ছোট বাচ্চা, অনাথ একটি বাচ্চা তার কাছে আসে। আসার পরে সেই সন্ন্যাসী ভদ্রলোকের তার বাচ্চাটিকে দেখে দয়া মায়া হয়, তখন সে তার কাছে রেখে দেয় বাচ্চাটিকে। রেখে দিয়ে এবারে সে প্রত্যেক দিনে নানা রকম, সে মন্দিরে যে নানা রকম পুজোর তিনি কাজ করতেন, সেই বাচ্চাটি তাকে সেই পুজোর কাজে নানা রকমভাবে সহায়তা করতে 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 একদিনকে কি হয়েছিল, একদিনকে হঠাৎ করে কোনো কারণে এই দিবাকর বিল্লমঙ্গল, এই যে সন্ন্যাসী, তিনি বাচ্চাটির ওপরে কাজে হয়তো একটু সামান্য ব্যাঘাত হয়েছিল, তার ওপরে রেগে গিয়েছিল। রেগে গিয়ে একটুখানি তাকে একটু বকাঝকা করে। তখন বাচ্চাটি সেখান থেকে অভিমান হয়ে সে বাচ্চাটি সেখান থেকে দৌড়ে চলে যায়, তার কাছ থেকে দৌড়ে চলে যায়। তখন সেই সন্ন্যাসী বাচ্চাটিকে খুঁজতে থাকে, কোথায় গেল কোথায় গেল। তখন বেশ খানিকটা দূরে গিয়ে একটা জঙ্গলে দেখা যায়, সেই জঙ্গলের মধ্যেও তিনি খুঁজতে থাকেন। হঠাৎ করে তিনি দেখে যে একটি গাছ তার সামনে ভেঙে পড়ে, এবং সেই গাছটি হঠাৎ করে পুরো একদম শেষ নাগের একদম পুরো রূপ ধারণ করে। তখন তিনি বুঝতে পারে যে বাচ্চাটি তার কাছে এতদিন ধরে ছিল, সে আর কেউ নয়, সে স্বয়ং নারায়ণ বা বিষ্ণু, এবং সেই পদ্মনাভন স্বামী। তখন তিনি তাকে প্রার্থনা করেন ফিরে আসার জন্য। তখন নারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই আমার, তারপরে সেই পদ্মনাভন স্বামী তার কাছে একটি মূর্তি হিসাবে আবার
প্রকাশিত হয় তখন সেই বিল্বমঙ্গল যিনি সন্ন্যাসী ছিলেন তিনি তাকে বলেন যে তুমি আরও ছোট হও, কারণ সে মূর্তিটি যে হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন বিল্বমঙ্গল স্বামীর কাছে সেই মূর্তিটি বিশাল বড় ছিল। তখন নারায়ণ আরও ছোট হয়ে সেই গাছটি আরও ছোট হয়ে যায়। গাছটি প্রথমে তো শেষনাগের রূপ ধারণ করে, তারপরে নারায়ণেরই একটি রূপ ধারণ করে এবং সে আরও ছোট হয়ে যায়। তখন সেই মূর্তিটিকে সেই সন্ন্যাসী পুজো করা শুরু করে। তো এইভাবে পদ্মনাভন স্বামী টেম্পেলের উৎপত্তি শুরু হয় এবং তারপরে বিভিন্ন রাজারা, বিভিন্ন রাজবংশ যেমন চোল, তারপরে আরও অন্যান্য রাজবংশ, তারা আস্তে আস্তে এই মন্দিরেরকে প্রচুর দান ধ্যান করে, প্রচুর তাতে সম্পত্তি দেয় এবং নানা রকমভাবে তার রিনোভেশন করে আজকের দিনে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি এই হচ্ছে তার রূপ। এই মন্দিরের আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনাদেরকে আবার আমি বলবো। আপনাদের বুঝিয়ে দিয়ে এই বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম, এই রাস্তাটাতে আমরা হেঁটে এলাম, এখানে এই পুষ্করিণীটা দেখতে পেলাম, আর এই রাস্তাতে আমরা এখন রয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে মন্দির, ঠিক আছে? আমি ভালো করে দেখিয়ে দিই, মন্দিরের বাইরে গেটটা এইভাবে রয়েছে, চারদিক দিয়ে আপনি আসতে পারেন, আপনি যেদিকে আপনার হোটেল রয়েছে আপনি সেদিক থেকে আসতে পারেন। 4টে গেট, চারদিকে রাস্তা রয়েছে, মন্দিরটা একটা মাঝখানে সেন্টার পয়েন্ট একদম শহরে, তো একদমই স্টেশনের কাছে, হেঁটে এলে 1 কিলোমিটার অনায়াসে আসতে পারেন। তো এটা আমরা দেখিয়ে দিলাম। আর এই জায়গাগুলোতে মেনশন করেছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, এখানে ক্লক রুম আছে, এখানে ইনফরমেশান সেন্টার, এগুলো মেনশন করে দেওয়া রয়েছে এখানে। তো আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মাঝখানে মূর্তিটা, ওইভাবেই মূর্তিটা রাখা রয়েছে, শয়নে পদ্মনাভ বিষ্ণু। তো এই হচ্ছে গিয়ে পদ্মনাভ স্বামী টেম্পেলে একটা জাস্ট আর্কিটেকচার লুকস দেখিয়ে দিলাম। তো দেখে এবার আমরা ভেতরে যাবো, গিয়ে দেখবো কী কী দেখছি, কীভাবে দর্শনে কতক্ষণ সময় লাগলে। এখানে আপনি নর্মাল দর্শন করতে পারেন, স্পেশাল দর্শন করতে পারেন, টিকিট কেটে, সব রকম ব্যবস্থা রয়েছে। দেখছি আমাদের কী কী হচ্ছে, সবটা আপনার সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন আবার মন্দির চত্বরটা দেখাচ্ছি আপনাদেরকে। আর আমরা ভেতরে গেছিলাম পুজো দিতে। তো এখানে দেখুন, এখানে একটা দেবস্থানম লজ রয়েছে, ঠিক আছে? এই ভেতরে কিন্তু রেস্ট রুম রয়েছে, মানে সব ডরমেটারি, কোনো রুম কিন্তু ওইভাবে নেই। ভেতরে টয়লেট বাথরুমের ব্যবস্থা রয়েছে। এমনি যে আচমকা যদি পায় টয়লেট বাথরুম, সেখানেও যেতে পারবেন আপনি 10 টাকার বিনিময়। আর এছাড়া আপনি এখানে স্টে করতে পারবেন, ঠিক আছে? সেই দামটা কত আমরা জিজ্ঞেস করিনি, বা এখানে স্টে করার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ভেতরে গেলাম, পোশাকের একটা বিধি নিষেধ রয়েছে, বললাম সবাইকে খালি গায়ে যেতে হয়। ইভেন কি ভেতরে যে কেরালা পুলিশগুলো প্রোটেকশন দিচ্ছে আমাদের, তারাও কিন্তু প্রত্যেকে খালি গায়ে রয়েছে, ঠিক আছে? তাদেরকেও ধুতি পরতে হয়েছে, কিন্তু তারা যেহেতু পুলিশদের যে খাকি উর্দি থাকে, সেই উর্দির মতো করে একটা কাপড় বানিয়ে দেওয়া হয়েছে, সেই কাপড়ে লেখা রয়েছে কেরালা পুলিশ, সেটা তাদের কোমরে বাঁধা রয়েছে। আর তার উপর থেকেই কিন্তু তারা বেল্ট পরেছে, তারা তাদের যে বন্দুক যেটা রাখে সেটা রেখেছে, আর হাতে ওয়াকিটকি যেমন রয়েছে। মানে পুলিশদেরও কিন্তু এখানে কিন্তু খালি গায়ে থাকতে পারে না। নিয়মটা কিন্তু সবার জন্য কিন্তু জারি করা হয়েছে, মানে শুধুমাত্র যে দর্শনার্থীদের জন্য তা কিন্তু নয়। মানে ভেতরে ঢুকলে ছেলেদের খালি গায়ে ঢুকতে হবে। আপনি উত্তরীয় নিয়ে ঢুকতে পারেন গায়ে, সেটা আমি নিয়ে ঢুকেছিলাম, বাট আপনাকে কিন্তু কোনো রকম পোশাক পরে ঢুকতে দেওয়া হবে না। ছোট বাচ্চা হলে তাকেও কিন্তু আপনার এখানকার খালি গায়ে ঢুকতে হবে। ছেলেদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে শাড়ি মাস্ট। আর যদি চুড়িদার পরে আসেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ধুতি কিনে জড়িয়ে নিতে হবে। আর এখানে দেখুন এই যে ধুতি সব দোকান রয়েছে, 80 টাকা থেকে শুরু করে মোটামুটি 300, 400, 500, 700 অব্দি ধুতি রয়েছে দামে। এবার সেটা ডিপেন্ড করছে আপনি কী দামের কিনবেন। এখান থেকেই কিনতে হবে, এটা নট নেসেসারি। আপনি চাইলে কিন্তু আপনি বাড়ি থেকেও ধুতি কিনে নিয়ে আসতেই পারেন, সেই ধুতি ওখানে এসে পরতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে এখান থেকেই ধুতি কিনে পরতে হবে। এই যে আমরা একজন বিশেষ সন্ন্যাসী নাম করলাম, যে দিবাকর বিল্বমঙ্গল, যিনি এই অনাথ বাচ্চাটিকে তার কাছে রেখেছিল এবং এই অনাথ বাচ্চাটি বিল্বমঙ্গল এই সন্ন্যাসী তার নিত্য পূজার নানা রকম কাজে তাকে সহায়তা করত। তো একদিন এই বাচ্চাটি কাজে একটু কোনো কারণে সামান্য ভুল ত্রুটি হওয়াতে এই বিল্বমঙ্গল তার উপরে একটু ক্ষুব্ধ হয়েছিল এবং তাকে একটু বকাবকি করে। তো তখন এই বাচ্চাটি কষ্ট পেয়ে অভিমানী হয়ে সে সেখান থেকে দৌড়ে চলে যায়, সেখান থেকে তার জায়গা থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার পর তাকে এই বিল্বমঙ্গল অনেক খোঁজাখুঁজি করে। কাছাকাছি একটি জঙ্গল ছিল, সেই জঙ্গলের ওখানে গিয়ে প্রচুর খোঁজাখুঁজি করাতে সে হঠাৎ করে দেখে যে হঠাৎ একটি মহুয়া গাছ তার চোখে পড়ে এবং মহুয়া গাছটি তার সামনে হঠাৎ করে এসে উৎপাটিত হয়ে নিজের থেকে সে তার সামনে পতিত হয়। এবং সেই মহুয়া গাছটি কীভাবে তাকে চিহ্নিত করতে পেরেছিল, হঠাৎ করে সেই মহুয়া গাছটি যখন উৎপাটিত হয় তার সামনে, মানে পতন হয়,
দেখে হাজার সাপের ফোনা তোলা এবং সেইখানে স্বয়ং নারায়ণ এই রূপে সেই মহুয়া গাছটি উৎপাটিত হয়ে বিল্বমঙ্গলের সামনে এসে পড়ে। তো সেটা দেখেই তখন বুঝতে পারে যে এতদিন যে অনাথ শিশুটিকে তিনি নিজের কাছে রেনে রেখেছিলেন সে আর কেউ না, সেই স্বয়ং নারায়ণ। এবং সেই যে তার যে মূর্তিটা যেটা যে কাঠের যে হয়েছিল সেটা প্রায় 8 মাইল বিস্তৃত, মানে পা মাথা বা তার শরীর এক দৃষ্টিতে দেখা যেত। তাকে দীর্ঘ অনেকটা পথ গিয়ে পুরো মূর্তিটা দর্শন করতে হতো। সেটা দেখে ওই সন্ন্যাসী বিল্বমঙ্গল খুবই অবাক হয়েছিল এবং তখন তিনি নারায়ণকে প্রণাম করে তার কাছে প্রার্থনা করেন যে ছোট হওয়ার জন্য, সংকুচিত হওয়ার জন্য, যাতে তাকে এক দৃষ্টে তাকে সম্পূর্ণ নারায়ণের দর্শন তিনি পান। সেই কথা শুনে নারায়ণ তখন অনেকটা সংকুচিত হয়। তারপরে সেই থেকে সে বিল্বমঙ্গল তার মানে পুজো করতে শুরু করে নারায়ণ। এইভাবেই কথিত আছে যে মানে পদ্মনাভন স্বামী টেম্পলের এইভাবে সৃষ্টি হয়েছিল। তো বাট অ্যাকচুয়ালি কোনো হিস্টোরিক্যাল বা সায়েন্টিফিক কোনো রেকর্ড সেভাবে নেই। কেউ বলে 20,000 বছরের পুরনো, কেউ বলে 5,000 বছরের পুরনো, অ্যাকচুয়ালি কোনো রেকর্ড কিন্তু নেই। তবে 9th সেঞ্চুরিতে মোটামুটি অনুমান করা হয় যে এই মন্দিরের প্রতিষ্ঠার, এই যে বর্তমান যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠার কাজ 9th সেঞ্চুরিতে শুরু হয়েছিল। মোটামুটি 15th সেঞ্চুরি নাগাদ এই মন্দিরের আরও প্রতিষ্ঠা, আরও তার নানা রকমভাবে চেঞ্জ মডিফিকেশন সেগুলো আরও হতে থাকে। 1739-এ এই মন্দিরের যে বর্তমান বিগ্রহটিকে আমরা দেখতে পাচ্ছি, এই নতুন করে এই বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়। পূর্ব বিগ্রহকে সেইটার কালের সময় হিসাবে সে পরিবর্তন করে নতুন এই বিগ্রহে বর্তমান প্রতিষ্ঠা করা হয়। তো এই যে বিগ্রহটা, এটা কিন্তু নেপাল থেকে 12,008 শালিগ্রাম শিলা এনে তারপরে তার প্রতিষ্ঠার কাজে লাগানো হয়েছিল এই বিগ্রহ। তো এখানে তিনি অনন্ত সাহিত্য অবস্থায় রয়েছেন নারায়ণ, অনন্ত শয়নের রূপটি দেখতে পাওয়া যায়। এবং এখানে আরও একটি পৌরাণিক ব্যাখ্যা আছে যে সেটা আমি একটু বলছি। সেটা হচ্ছে যে এখানে যে মন্দিরটা যে যদি আপনারা আসেন দেখতে পাবেন, সেটা হচ্ছে মন্দিরে 3টে দরজা আছে, ঠিক আছে? 3টে দরজা দিয়ে নারায়ণকে দেখতে হয়। 3টে দরজার মধ্যে একটা দরজা দিয়ে হচ্ছে নারায়ণের পায়ের দর্শন হয়, সেটা হচ্ছে প্রথম দরজা। মাঝখানের যে দরজাটি আছে সেই মাঝখানের দরজাটি দিয়ে কিন্তু মধ্য অংশে নারায়ণের দর্শন হয়। এবং শুধু তাই নয়, সেখানে নাভি, মা লক্ষ্মী, মানে শ্রীদেবী, ভূদেবী, এগুলোর দর্শন হয়। আর তারপরের যে দরজাটা আছে সেইখান দিয়ে গেলে যে একদম বাসুকী নাগ, এবং সেখানে বাসুকী নাগের নিচে নারায়ণ শুয়ে আছে, তার মস্তক পোর্শন বা তার অবয়বটি তার দর্শন পাওয়া। এবারে মাঝখানের যে পোর্শনটা, যেখানটাতে নারায়ণের নাভিটা দেখা যায়, কথিত আছে সেখান থেকে স্বয়ং ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। তাই জন্য যেহেতু নাভি থেকে সৃষ্টি হয়েছিল, তাই নারায়ণকে ব্রহ্ম কমল হিসাবেও পুজো করা হয়। আর ব্রহ্মাকেও তাই জন্য ব্রহ্ম কমলের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সাধারণত ব্রহ্মার যে কোনো জায়গায় যে পুজো আমরা দিয়ে বা বিভিন্ন মন্দিরে, কোনো মন্দিরে যদি ব্রহ্মার মানে আমরা দর্শন করি, যেমন যেটা ধরুন আছে রাজস্থানে, ঠিক আছে, সেটা বা অন্য কোনো যদি আমরা ছবি দেখি বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা ব্রহ্মাকে একটা কমলের মধ্যে দেখি। তো এই হচ্ছে পদ্মনাভন স্বামী টেম্পলের মোটামুটি একটা কাহিনী, যেটুকুনি আমরা জানি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এই মন্দিরটাকে যে রিচেস্ট ইন্ডিয়া টেম্পল বলা হয়, তার কারণ হচ্ছে যেমন বিভিন্ন রাজবংশ, যেমন চোল, পাণ্ডব, পাণ্ডায়ান, এইসব বিভিন্ন রাজবংশের রাজারা তারা প্রচুর সম্পত্তি এখানে দান করতেন। এবং শুধু সম্পত্তি দান করতেন না, তারা সেই সময় রাজ্য বিস্তার করার পর তারা তাদের বিভিন্ন সম্পত্তি এখানে এনে রেখেও দিত, ঠিক আছে? এটাও একটা ব্যাপার আছে। তাই জন্য এই মন্দিরে, এটা হয়তো আমরা সবাই জানি, আপনারাও হয়তো জানবেন, যেখানে এত সম্পদ আছে, টোটাল 6খানা ভল্ট আছে এখানে,
ABCDEF এই 6টা ভল্ট এখানে আছে। 6টা ভল্টের মধ্যে 5টা ভল্ট অলরেডি ওপেন হয়েছে এবং তা থেকে প্রচুর পরিমাণ মণি মাণিক্য সোনা রত্ন বাসন ঠাকুরের মূর্তি এসব প্রচুর পাওয়া গেছে। কিন্তু একটা মাত্র ভল্ট যেটা হচ্ছে ভল্ট বি, যে ভল্ট বিটা আজ পর্যন্ত খোলা হয়নি বা খোলা যায়নি এবং সেই ভল্ট বি এর চাবি কোথায় আছে সেটা নিয়েও এখনো একটা প্রশ্নচিহ্ন আছে। এই ভল্ট বি যে খোলা যায়নি সেটা কেন যায়নি এটার পেছনে বহু কারণ আছে। অনেকে চেষ্টা করেছে এটা নিয়ে নানা রকম, মানে আজকে একটা রীতিমতো মিথ তৈরি হয়ে গেছে ভল্ট বিটাকে নিয়ে। ভল্ট বি নানা সময় বহুবার খোলার চেষ্টাও পর্যন্ত করা হয়েছে, কিন্তু যেহেতু এটা একটা মানে এই মন্দিরটা একটা ট্রাস্টির আন্ডারে এবং এটা সরকারের আন্ডারে, সেই কারণে কোর্ট থেকে নানা রকম অর্ডারও বার করা হয়েছিল। একটা সময় এমনও দেখা গেছে, এটা কাকতালীয় কিনা জানি না, কেউ বলে কাকতালীয়, কেউ বলে এটা সত্যি ঘটনা। সেটা মানে ঘটনাটা সত্যি হলে এটা কাকতালীয় হতে পারে। সেটা হচ্ছে যে সেই সময় যে জাজ এই অর্ডার দিয়েছিলেন ভল্ট বি খোলার জন্য, সেই ভল্ট বি খুলতে গিয়ে দেখা গেছে যে খোলা তো যায়নি, উল্টে যে জাজ অর্ডার দিয়েছিলেন সে জাজের মৃত্যু হয়েছে, আকস্মিক মৃত্যু হয়েছে এবং সেটা একবার নয় একাধিকবার সেই ঘটনা ঘটেছে। এবং এছাড়াও যারা যখন চেষ্টা করেছে এই ভল্ট বি খোলার জন্য, দেখা গেছে সেই সব মানুষদের নানা রকমভাবে শারীরিক হানি হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, তাদের মৃত্যু হয়েছে। তাই আজও পর্যন্ত ভল্ট বিটা কিন্তু এখনো পর্যন্ত ক্লোজই রয়েছে, এটা এখনো পর্যন্ত কিন্তু ভল্ট বিটা খোলা যায়নি। এবং অনুমান করা হয় ভল্ট বিতে সব থেকে বেশি পরিমাণ সম্পদ আছে এবং নানা রকম কথা আছে। কেউ আবার এও বলেন যে প্রচুর নাগ সেই ভল্ট বিতে প্রচুর সম্পদকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এবং ভয়ঙ্কর সব সাপ আছে সেখানে, সেটা খুলতে গেলে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয় এবং নানা রকম ভয়ঙ্কর শব্দ নাকি সেই কান পাতলে, দরজায় কান পাতলে নানা রকম ভয়ঙ্কর শব্দ আসে। এসব নানা রকম কাহিনী আছে। আজও পর্যন্ত পদ্মনাভন স্বামী টেম্পলের ভল্ট বি এখনো পর্যন্ত একটা বিরাট বড় মিস্ট্রি এবং এটা শুধু ইন্ডিয়া না, বোধহয় অল ওভার ওয়ার্ল্ডে যারা এইসব হিস্ট্রি নিয়ে কালচার করে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, তারাও এটা জানে যে পদ্মনাভন স্বামী টেম্পলের ভল্ট বি আজও মিস্ট্রি লোকের কাছে। তো দেখা যাক, যদি কোনোদিন ভল্ট বি ওপেন হয় আমরা জানতে পারবো সেখানে কি আছে, কি ব্যাপার সেখানে। তো এখানে এই মন্দিরটাতে যদি কখনো যদি আসেন ত্রিবান্দ্রমে, অবশ্যই চেষ্টা করবেন স্বামী পদ্মনাভন স্বামী টেম্পলে এখানে আসা, নারায়ণের দর্শন করার। তিনি অনন্ত শয়নে রয়েছে আর ভালোই লাগবে। নানা রকম টিকিট আছে, 150, 180 নানা রকম আছে। আসবেন, এমনি টিকিট ছাড়া এমনি দর্শনও হয়, নিজেদের মতো এসে দেখে নিতে পারে, ভালো লাগে। হ্যালো, দর্শন করে চলে এলাম, জামা প্যান্ট পাল্টে নিয়েছি, বাট এতটাই রোদ্দুর না যে ওই পোশাক পরে এখানে থাকা যাচ্ছে না। হ্যাঁ, আর এই এমন অবস্থায় ট্যান পড়ে যাবে, এমনি তো ব্ল্যাক ডায়মন্ড আরও চড়ার ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন তো। সেখানে ড্রেসগুলো পাল্টে নিলাম, যেখানে লকার রুমে যা ব্যাগ ফ্যাগ ছিল নিয়ে নিলাম। তো ভেতরে আমরা কেমন দেখলাম কি বলো? ভেতরে তো মন্দিরটা বড়, কিন্তু অনেকটা জায়গা নিয়ে। সব থেকে যেটা বড় জিনিস যে মন্দিরটা যে মেন যে স্ট্রাকচারটা গোপুরম যেটা দেখলাম আর কি, তারপরে যে আর একটা স্ট্রাকচার পরে, গোপুরমটা বেসিক্যালি এন্ট্রান্স, তারপরে যে স্ট্রাকচার যেখানে মূল বিগ্রহ থাকে, সেই যে বিশাল যে বিল্ডিংটা মন্দিরটা, সেই মন্দিরটা চারপাশ দিয়ে পুরো দেওয়ালে একদম ফিক্স করা রয়েছে অয়েল ল্যাম্প, প্রদীপ রয়েছে। আমি শুধু ভাবছি যে ওই প্রদীপগুলো যখন জ্বালানো হবে তখন কি অসাধারণ দৃশ্য হবে। সেটার কথা ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ না, এগুলো দেখাতে পারবো না, অ্যালাউ নয়, ঠিক আছে, সেটাও তো বুঝলাম, কিন্তু আমরা দিনের বেলা এসি, ওগুলো কবে কখন, ওগুলো তো প্রত্যেকদিন জ্বালে বলে মনে হয় না, মনে হয় বিশেষ কোনো উৎসবে হয়তো ওগুলো ওরা জ্বালে, কিন্তু সেইটা যদি দেখতে পারতাম সেটাও ভীষণ ভালো লাগতো। কিন্তু যাই হোক, অসাধারণ ভেতরে। আর ওই যে বললাম যে নারায়ণের শায়িত মূর্তি, অনন্ত স্বামী যেখানে এখানে বলা হয় অনন্ত শয়নের মূর্তি, এখানে নারায়ণের রয়েছে। 3টে দরজা দিয়ে নারায়ণকে দেখতে হবে। আর নানা রকম টিকিট আছে, ঠিক আছে, 150, 180 নানা রকম আছে। আমরা যেমন টিকিটটা কেটেছিলাম ভিআইপি স্পেশাল দর্শনের টিকিট কেটেছিলাম, ঠিক আছে, ওটা হচ্ছে 5
500 রুপিসের টিকিট। ওর সাথে কমপ্লিমেন্টারি ইয়ে রয়েছে, আপনাকে একটা এরকম ডালা টাইপের, মানে ডালাটা বলতে একটা ব্যাম্বু টাইপের জিনিসের একটা প্লেট দেয়, সেই প্লেটের মধ্যে ফুল, কলা, এসব তুলসী, এসব অনেক কিছু দেওয়া থাকে। তো ওর টাকাটার ইনক্লুডিং থাকে, এবং ওই টাকাটার মধ্যে শুধু ওই ডালাটা নয়, আপনি যখন বেরোবেন তার সাথে একটা প্রসাদের একটা কৌটো থাকে, কৌটোটা আছে আমাদের কাছে। যাই হোক, খুলিনি বলে বলতে পারছি না কি আছে, বাট ধরুন যে মিষ্টি জাতীয় কিছুই আছে, এরকম কৌটো তিন থাকে। আর আপনি যদি এই টিকিটটা না কাটেন ভেতরে কিন্তু এই প্রসাদটা 100 টাকার বিনিময়ে কিনতেই পারবেন, যে কেউ কিনতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই আমাদের ওই ডালাটা নিয়ে নিলে পরে তারপরে ওগুলো প্যাকেট করে দিয়ে দিলে একটা ব্যাগে করে, ওরাই সব করে দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। আর ভেতরে কিন্তু তারা অন্নদানের মানে খাবার একটা জায়গা রয়েছে, প্রসাদ খাওয়ার, তো সেটা মোটামুটি 11:30 থেকে ওপেন হয়, 1টা অবধি চলে। আমরা সেটা খাবো বলে একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর কি ওখানে ঘন্টা দেড়েক ছিলাম ভেতরে। তো প্রসাদটা খেলাম, তো যে ধরনের খাবারগুলো দিলে সেগুলো একটা চেনা নয় আমাদের, ঠিক আছে, অচেনা খাবার। বলুন তো ওই একটু টক ভাত টাইপের হয়, ওটা লাল ভাতটা, হ্যাঁ ভাতটা লাল রঙের, একটা ওই একটু স্টিকি রাইস, ঠিক আছে, ওই টাইপের একটা ভাত থাকে, আর একটা কলার দিয়ে নারকোল দিয়ে একটা তরকারি করা থাকে, কাঁচকলা নারকোল কেটে একটা ড্রাই টাইপের তরকারি থাকে, একটা রায়তা থাকে, আর একটা সাম্বার দেয় ওরা, ঠিক আছে, সবজি দিয়ে অনেক সাম্বার দেয়। এই ছাঁচ থাকে, আর জলটা একটা আয়ুর্বেদিক জল, ঠিক আছে, নরমাল খাওয়া জল। পরে আপনাকে নিজের থালা গ্লাস ধুইয়ে আবার ওদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে পুরোটা ফ্রি, মানে এর জন্য কোনো পয়সা লাগছে না। আর প্রত্যেকদিন ওই একবেলাই হয়, বিকালে কিন্তু এটা হয় না, আগে দিয়ে বলেছি। যদি প্রসাদটা খেতে হয় তাহলে সেই মতো টাইম করে আসবেন, 11:30 থেকে 1টা, এটা হচ্ছে কিন্তু প্রসাদটা বসে খাওয়ার টাইম, মানে টাইমিং। ভেতরেই জায়গা রয়েছে, বড় করে লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাবেন ওখানে। আর আপনি যেরকম যা নিয়ে এলেন, কোনো কিছু অ্যালাউ নেই, বললাম পুরুষদেরকে খালি গায়ে যেতেই হবে, সে আপনি ভারতের যেই হন না কেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই হন। অবশ্যই চেষ্টা করবেন মহিলা হলে শাড়ি পরে আসার। যারা এখানে শাড়ি পরছে না, অনেকে আসছে ওই জিন্স টিন্স বা সালোয়ার পরে, তাদেরকে এই ধুতি কিনে জড়িয়ে নিতে হবে। হ্যাঁ, আর ছেলেদের ধুতি পরতেই হবে, চাইলে উত্তরীয় নিতেই পারেন, খালি গায়ে যেতে পারেন, কিন্তু জামা পরে যেতে পারবেন না। আর একটা বড় কথা, যে এখানে এই নিয়মটা কিন্তু সবার জন্য জারি, মানে এমন নয় শুধু দর্শনার্থীদের জন্য জারি, এখানে যারা কমিটির লোক তাদের জন্য জারি, ভেতরে পুলিশ তাদের জন্য জারি রয়েছে, হ্যাঁ ভেতরে গার্ডের আছে, তারাও খালি গায়ে রয়েছে আর ধুতি পরেই রয়েছে। কিন্তু যেহেতু পুলিশকে আলাদা করে মেনশন করতে হবে, তাই খাকি জামা কাপড়ের একটা উত্তরীয় টাইপের, যেটা কোমরে বেঁধে দেওয়া রয়েছে, এবং তাতে লেখা রয়েছে কেরালা পুলিশ বলে। ওর উপরে গান দেওয়া আছে, বাট উপরে খালি গা, ধুতি জড়া। তো এই হচ্ছে কোমরে বন্দুকও রয়েছে, হাতে ওয়াকি-টকি সবই রয়েছে, কিন্তু পুলিশরাও খালি গায়ে, বিভিন্ন রকম গলায় কার্ড ঝুলছে, বিভিন্ন জায়গার লোকের বিভিন্ন রকম কার্ড রয়েছে। আর এই মোটামুটি খুব যে ভিড় ছিল বলবো না, হয়তো আমরা এমনি দর্শন করতেই পারতাম, কিন্তু এমনি দর্শন করলে কি হবে, ব্যাপারটা অনেক দূর থেকে হবে, এটা পুরীর মতো আর কি। এটা একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ভিআইপি স্পেশাল দর্শন টিকিটটা আমি কেটেছিলাম, তার মূল কারণ ছিল যে তাড়াতাড়ি ঢুকে চলে আসবো, সেটা নয়, একদম কাছ থেকে দেখা যায়, ঠিক আছে। এখানে তো জানেন সাউথ ইন্ডিয়ার মন্দিরের একটা বিশেষ, আমার যা অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে মানে প্রদীপ জ্বালা থাকে মন্দিরের ভেতরে, কোনো বিগ্রহকে কি আলো দিয়ে দর্শন খুব একটা হয় না, বেশিরভাগ মন্দিরে, মানে তার ফলে কি মানে একটু দূর থেকে দেখতে কিন্তু একটু অসুবিধা হয়, ঠিক আছে, যাদের চোখের প্রবলেম তাদের তো আরো অসুবিধা হবে। তো যেটা স্পেশাল দর্শন হয়, সেটা একটা জায়গায় সিঁড়ি আছে, সিঁড়ি করে একদম গর্ভগৃহের সামনেটাতে আপনাকে নিয়ে পুরো আপনি নারায়ণকে দেখতে পাবেন প্রদীপের। তার ফলে এমনি দর্শন যারা পাবেন তারা দেখতে পাবেন না, আমি একবারও বলছি না, কিন্তু যেহেতু ভিড় থাকে, একটু ফাস্ট যদি লাইন হয়, মানে লাইন তাড়াতাড়ি মুভ করায়, সেক্ষেত্রে 3টে দরজা দিয়ে 3 রকমভাবে দেখা একটু হয়তো মুশকিল হতে পারে। আমি সেই কারণে ভিআইপি দর্শনের টিকিটটা কেটেছি, যে একদম সামনে গিয়ে পুরো দরজা থেকে দেখ, এই কারণে। তো সেটা দেখতে পেয়েছি, অসুবিধা নেই। ওই জন্য বললাম যে একটু সকাল সকাল এলে কিন্তু আপনি নর্মাল দর্শন এমনি করতেই পারবেন, কারণ এই মন্দিরে অতটা ভিড় হয় না তিরুপতি বালাজির মতো। আর হ্যাঁ, ওই সিজনাল অকেশনে যেগুলো থাকে বড় বড়, সেখানে তো ভিড় হবেই, বাকি আপনি এলে কিন্তু দেখতে হবে না। এত গরম, সকালে খুব একটা আসে না, বিকালে ওটা বেস্ট টাইম আসার জন্য। তো আসবেন, দর্শন করবেন, ভালো লাগবে আপনাদের। একটু টাইমটা আরেকবার আপনাদের বলে দিই একবার, সেটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, 4:30 থেকে মন্দির ওপেন হয়, মর্নিং 4:30 AM এ মন্দির ওপেন হয়। তারপরে নারায়ণের যেহেতু মন্দির বিভিন্ন সময় মাঝে মাঝে 1 ঘন্টা 1 ঘন্টার গ্যাপ থাকে, নারায়ণকে সেবা দেওয়া হয়, সেই কারণে 12টা অবধি মন্দিরে
দর্শন করা যায়। 12টা অবধি খোলা থাকে, তারপরে 12টা থেকে 5টা বন্ধ, আবার 5টা থেকে গেট খুলে যায় 7:30। 7:30 8টায় ফুল বন্ধ হয়ে যায়, 7:30টায় দর্শন বন্ধ হয়, 8টায় পুরো মন্দির বন্ধ হয়ে যায়। সাউথ ইন্ডিয়াটা ব্যাপার আছে যে দুপুরবেলা যে কোনো সে শিবের মন্দির বলুন কি বিষ্ণুর মন্দির বলুন সবই বন্ধ থাকে, 12টা থেকে বিকেল 5টা সব মন্দির বন্ধ থাকে। তো যখন আসবেন একটু প্ল্যান করে আসবেন, আমরা চেষ্টা করবো টাইমিংগুলো আপনাদের স্ক্রিনে হোক বা ডিসক্রিপশানে দিয়ে দেওয়া। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শন হলো ভারতের রিচেস্ট টেম্পল তিরুবনন্তপুরমে পদ্মনাভ স্বামী টেম্পল।